আচ্ছা, বিতর্কে জেতার জন্য কি সবসময় কথা বলাই জরুরি? কি হবে যদি বলি একটা কথাও না বলে কেবল চোখের ভাষাতেই বাজিমাত করা সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই নীরব শক্তির কথাই বলবো যা লুকিয়ে থাকে শুধু চোখের চাহনিতে। একটু ভেবে দেখুন তো, কোনো শব্দ খরচ না করে শুধু চোখের দিকে তাকিয়েই কি কাউকে নিয়ন্ত্রণ করা যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই শক্তিশালী প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন সরাসরি ঢুকে পড়া যাক চোখের ভাষার সেই গোপন কৌশলে, যেটা কিন্তু সাধারণ ভাবনার চেয়েও অনেক বেশি প্রভাবশালী। আমরা অনেকেই তো ভাবি চোখে চোখ রাখাটা বুঝি একটা সামাজিক নিয়ম মাত্র, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এটা আসলে এমন একটা শক্তিশালী অস্ত্র যা দিয়ে যে কোনো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। আচ্ছা, এই যে চোখের চাহনি, এর সাথে আমাদের আত্মসম্মান আর আত্মবিশ্বাসের যে একটা সরাসরি যোগসূত্র আছে, সেটা কি আমরা জানি? এর পেছনে কিন্তু এমন একটা মনস্তাত্ত্বিক দিক আছে যা বেশিরভাগ মানুষই খেয়াল করে না। ব্যাপারটা হলো, চোখে চোখ রাখাটা শুধু একটা সামাজিক আচরণ না, এটা হলো আত্মবিশ্বাসের একটা সরাসরি প্রতিফলন। বলা হয় যার আত্মসম্মানবোধ যতখানি দৃঢ়, তার চাহনিও নাকি ততটাই স্থির। আর এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু পুরো বিষয়টাকে একেবারে একটা নতুন লেভেলে নিয়ে যায়। তো এখন আসা যাক আসল কথায়। বিতর্কের সময় ঠিক কিভাবে এই কৌশলটা ব্যবহার করে খুব সহজেই পরিস্থিতি নিজের পক্ষে নিয়ে আসা যায়? চলুন এর প্রায়োগিক দিকটা একটু দেখে নেওয়া যাক, যা জানা থাকলে কিন্তু অনেক কাজেই আসতে পারে। এই কৌশলের ধাপগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকর। মাত্র 3টে ধাপ। প্রথমত, একেবারে স্থির দৃষ্টি, যা একটুও নড়বে না। দ্বিতীয়ত, পুরোপুরি নীরবতা, কোনো কথা বা পাল্টা প্রতিক্রিয়া ছাড়াই। আর শেষমেশ আসল উদ্দেশ্যটা হলো প্রতিপক্ষকে মানসিকভাবে এমন একটা অস্বস্তিতে ফেলে দেওয়া যাতে সে দুর্বল হয়ে পড়ে। এই 3টে ধাপ যখন একসাথে কাজ করে, তখন এর প্রভাবটা হয় মারাত্মক। দেখুন, সাধারণ দৃষ্টি বিনিময়ের মূল উদ্দেশ্য কি? সংযোগ তৈরি করা, তাই তো? একে অপরকে বোঝা। কিন্তু এই বিশেষ কৌশলটার লক্ষ্য হলো ঠিক তার উল্টোটা। এর একটাই উদ্দেশ্য, প্রতিপক্ষের মনোযোগ আর আত্মবিশ্বাস দুটোই ভেঙে দেওয়া। মানে একটা যেখানে সম্পর্ক তৈরি করতে চায়, অন্যটা সেখানে সম্পর্কটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। তাহলে এই যে নীরব কৌশলটা প্রয়োগ করা হলো, এর ফলে ঠিক কী ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে? চলুন এর ফলাফলটা একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, এখানে লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। এটা কোনো ইতিবাচক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে না, বরং এটা একটা বেশ আক্রমণাত্মক কৌশল। এর মূল উদ্দেশ্যই হলো অন্যের আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দেওয়া, তাকে মানসিকভাবে এতটাই দুর্বল করে দেওয়া যাতে সে নিজের যুক্তি থেকেই সরে আসতে বাধ্য হয়। তো পুরো আলোচনা শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যায়। অন্যের উপর প্রভাব খাটানোর জন্য এই ধরনের একটা নীরব ক্ষমতা ব্যবহার করাটা আসলে কতটা যুক্তিসঙ্গত? এর উত্তরটা হয়তো পরিস্থিতি আর ব্যক্তির বিবেচনার উপরই নির্ভর করবে। কিন্তু ভাবার বিষয় হলো, এই ক্ষমতা কি সবসময় গঠনমূলকভাবে ব্যবহার করা আদৌ সম্ভব?